বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতির 6 নম্বর অঙ্কটি করব, 4 মার্কসের। 6 নম্বর অঙ্কটিতে দেখো কি আছে, 27, 24, 21 প্লাস ডট 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 শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে এবং এর দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। দুটি উত্তরের কারণ আমাদের ব্যাখ্যা করতে হবে, তাই না? আমরা এখানে একটা ব্যাপার দেখলাম যে 27 থেকে ধীরে ধীরে কমছে, তাহলে সাধারণ অন্তর কিন্তু ঋণাত্মক হবে। ধরে নেই প্রদত্ত সমান্তর প্রগতির প্রথম পদ হচ্ছে 27, এখানে দেওয়া আছে প্রদত্তটা হচ্ছে 27 প্রথম পদ, এবং সাধারণ অন্তর হচ্ছে যে কোনো যুগ্মের মানে পরপর দুটি পদের পরেরটি মাইনাস আগেরটি। 27 মানে 24 = -3, বোঝা গেল? ধরি n সংখ্যক পদের যোগফল হচ্ছে 132। কতটি পদের? n সংখ্যক পদের যোগফল হচ্ছে 132। তাহলে আমরা সূত্র জানি n/2 × 2a, 2a a মানে 27 প্লাস n-1 × d, d মানে হচ্ছে -3 = 132। আমরা ধরে নিলাম যে n সংখ্যক পদের যোগফল হচ্ছে 132। তাহলে এখানে আমরা a এর মান জানি 27, d এর মান জানি -3, আর n এর মান আমরা বের করব। n এর মান এখানে বসিয়ে দিলাম। এবার যখন আমরা ক্যালকুলেশন করব তখন কি আসবে? n এর একটি দ্বিঘাত সমীকরণ আসবে, 57n - 3n² - 264 = 0। এবার ক্যালকুলেশন করো। এখানে -3 আমি কমন নিলাম, নিয়ে -3 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এবার ফ্যাক্টরাইজ করলাম, n - 8 n - 11 = 0। সেখান থেকে n এর মান আমরা পেলাম 8 এবং 11। তাহলে প্রদত্ত সমান্তর শ্রেণীর 8টি পদের এবং 11টি পদের যোগফল হচ্ছে 132। এটা আবার কেমন কথা? মানে 8টি পদের যোগফল 132, আবার 11টি পদেরও যোগফল 132। তার মানে কি বলতো? প্রথম 8টি পদের যোগফল তো 132, এবং তার পরবর্তী 8-এর পরে 9, 10, 11 এই 3টি পদের যোগফল হচ্ছে 0, তাই না? প্রথম তোমরা যদি 8টা পদের যোগফল যদি তোমরা 132 পেয়ে যাও, আর তারপরে যদি তোমরা আরও 3টা পদ নাও, সেখান থেকেও যদি 3টা পদের যোগফল 0 হয়ে যায়, তাহলে ওই 3টা পদ যদি যোগ করে টোটাল 11টা পদের যোগ করো, তাহলে আলটিমেটলি ওই 132ই আসবে, তাই না? তো এই কথাটা এখানে আমি ভাষায় লিখেছি, তোমরা নিজের ভাষা দিয়েও লিখতে পারো। সুতরাং 11টি পদের যোগফলের মান 132 হবে, তাই এখানে 2টি উত্তর এসেছে। এর কারণটা হচ্ছে পরবর্তী 3টি পদের যোগফল হচ্ছে 0, এটাই হচ্ছে আসল কারণ। এখানে প্রথম 8টি পদের যোগফল হলো 132 এবং পরবর্তী 3টি পদের যোগফল হচ্ছে 0। আশা করি বুঝেছ। এবার নেক্সট অঙ্ক। এই 7 নম্বর অঙ্কটি কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক। 7 নম্বর অঙ্কটি দেখো, সসীম সংখ্যক পদ বিশিষ্ট, মানে নির্দিষ্ট সংখ্যক পদ বিশিষ্ট, অসীম নয়, একটি সমান্তর প্রগতির প্রথম পদ এবং শেষ পদ যথাক্রমে -2 এবং 124। তাহলে প্রথম পদটি হচ্ছে -2 এবং শেষ পদটি হচ্ছে 124, এবং প্রগতিটির পদসমূহের সমষ্টি হচ্ছে 6161, তাই না? 6161। প্রগতিটির পদ সংখ্যা এবং তার সাধারণ অন্তর নির্ণয় করো। সিম্পল অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক, পরীক্ষায় আসার মতো। আর একবার বলি, ব্যাপারটা আমি বলি এবার, যে প্রথম পদ 2, শেষ পদ 124, পদসমূহের যোগফল হচ্ছে 6161। প্রগতির পদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, সাধারণ অন্তর নির্ণয় করতে হবে, n এর মান এবং d এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার দেখো যে আমাদের যে মানটা বের করতে হবে, পদ সংখ্যা এবং সাধারণ অন্তর বের করতে হবে। তাহলে আমরা ধরে নেই পদ সংখ্যা n এবং সাধারণ অন্তর d। ধরি সমান্তর প্রগতির পদ সংখ্যা n এবং সাধারণ অন্তর d। সুতরাং প্রগতির n তম পদটি কত হবে? a প্লাস n-1 × d। a মানে হচ্ছে প্রথম পদ, n হচ্ছে আমাদের অজানা
-1 ইন্টু ডি, এই মানটা কত দেওয়া আছে 124। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন -2 প্লাস n-1 ইন্টু ডি মানে এ, এটা হচ্ছে এ, -2 মানে হচ্ছে এ। হ্যাঁ, আমরা ডাইরেক্ট এই কথাটা না লিখে ডাইরেক্ট এটা লিখে দিতে পারতাম, তো আমি করে দিলাম। এখান থেকে আমি n-1 ইন্টু ডি এর মান পেলাম 126, তাই না? আবার n সংখ্যক পদের সমষ্টি, আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে দুটো ব্যাপার দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে আর শেষ পদ দেওয়া আছে। প্রথম পদ এবং শেষ পদের সাহায্যে আমরা একটা ইকুয়েশন পেলাম। এবার প্রথম পদ, শেষ পদ এবং যোগফল, এদের সাহায্যে আমরা কি পেলাম আর একটা ইকুয়েশন পাবো। দেখো n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে দেখো কি আসবে n/2, হ্যাঁ, তাহলে কি আসবে এখানে দেখো n/2, এখানে 2 মানে হচ্ছে সূত্রের, আর প্রথম পদ হচ্ছে -2 প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু 6161। তো দেখো n-1 ইন্টু ডি এই জায়গাটার মান আমরা প্রথম ইকুয়েশন থেকে বসাতে পারি 126, তো আমরা সেটা বসিয়ে দিলাম। এবার সিম্পল ক্যালকুলেশন n এর মান আমাদের চলে আসবে, তাই না? এখানে তোমরা ডান দিকে লিখে দেবে যে 1 নং সমীকরণ থেকে পাই, মানে 1 নং সমীকরণে n-1 ইন্টু ডি এর মান 126 আমরা পুট করে দিলাম। এবার সেখান থেকে ক্যালকুলেশন করে n এর মান কত পেলাম 101। ফ্রম 1 উই গেট, মানে 1 নং থেকে পেলাম যে 1 নং এর যদি আমি n এর মান পুট করে দেই তাহলে আমাদের d এর মান চলে আসবে 1.26। সুতরাং প্রগতিটির প্রথম পদ হচ্ছে 101, প্রগতিটির পদ সংখ্যা হচ্ছে 101টি এবং সাধারণ অন্তর হচ্ছে 1.26। বোঝা গেল সিম্পল ক্যালকুলেশন। এবার আমাদের দেখো এটা কোন অধ্যায়ের অঙ্কের সঙ্গে রিলেটেড, এটা তোমরা ক্লাস 10-এ যে সমীকরণ গঠন সমাধান করেছো সেই কনসেপ্ট থেকে আমরা এখানে অঙ্কটি করলাম। এবার 8 নম্বর অঙ্কটি দেখো, কোনো সমান্তর প্রগতির n-তম পদ p, n-তম পদটি হচ্ছে p এবং ওই প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে q। প্রমাণ করো যে এই প্রগতির প্রথম পদের মান 2q - pn/n। সিম্পল অঙ্ক এবং ইন্টারেস্টেড অঙ্ক। কোনো সমান্তর প্রগতির n-তম পদের n-তম পদটি হচ্ছে p এবং ওই প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে q, তাই না? প্রথম পদটি আমাদের নির্ণয় করতে হবে। সিম্পল ব্যাপার, আমরা প্রথমে ধরে নেব, যা বের করতে বলবে সেটাই আমরা ধরে নেব। ধরি সমান্তর প্রগতির প্রথম পদ a, আমরা ধরে নিলাম। এবার এই a এর মান এটা প্রমাণ করলে আমাদের খেলা শেষ, তাই না? এবং সাধারণ অন্তর d, আমরা ধরে নিলাম যে সাধারণ অন্তরটা কত d। প্রথম শর্তানুসারে a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু p। কেন বলো তো? প্রথম পদের এই যে যোগফল, এখানে কি বলা আছে বলো তো? এই পিটা কি? পিটা হচ্ছে n-তম পদ, অর্থাৎ লাস্ট পদটি। কোনো সমান্তর প্রগতির n-তম পদের সূত্র হচ্ছে কি a প্লাস n-1 ইন্টু ডি, তাই না? এটা হচ্ছে n-তম পদ, n-তম পদের মান বইয়ে দেওয়াই আছে p, তো আমরা বসিয়ে দিলাম p। তাহলে সেখান থেকে আমি n-1 ইন্টু ডি ইকুয়াল টু p মাইনাস a, এটা বের করে রাখলাম। এটা কেন বের করে রাখলাম পরে বুঝতে পারবে। আবার দ্বিতীয় শর্তানুসারে কি বলছে, তাদের যোগফল কিন্তু কিউ, n-তম পদের যোগফল হচ্ছে কিউ। n-তম পদের যোগফলের সূত্র কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a ইন্টু n-1 ইন্টু ডি ইকুয়াল টু কিউ। এর মানটা কিন্তু কিউ দেওয়া আছে। দেখো প্রথম ইকুয়েশনে লাস্টটা আমরা পি দেওয়া ছিল তাই আমি পি লিখেছি, এবার যোগফল কিউ দেওয়া আছে তাহলে এই যোগফলের সূত্র অ্যাপ্লাই করে আমি কিউ লিখে দিলাম, তাই না? এখানে দেখো n-1 ইন্টু ডি এই মানটা এখানেও আছে, তো আমি n-1 ইন্টু ডি এর জায়গায় p-a লিখে দিলাম, p-a। ক্লিয়ার? এবার দেখো এই যে 2 ডান দিকের নিচে ছিল অর্থাৎ ভাগ অবস্থায় ছিল, আমি ডান এদিকে গুণ অবস্থায় নিয়ে আসলাম। n-টা গুণ অবস্থায় ছিল মানে উপরে ছিল, সেটা আমি ডান দিকে নিচে নিয়ে আসলাম, সিম্পল কেস। আর এখানে 2a সব যোগ বিয়োগ করে a প্লাস p এর মান এটা পেয়ে গেলাম, তাই না? এবার আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে প্রথম টার্ম অর্থাৎ a এর মান। a এর মান তোমরা বের করে দাও, সিম্পল কেস। এবার দেখো তাহলে এখান থেকে a ইকুয়াল টু আমি p কে ডান দিকে নিয়ে আসলাম এবং লসাগু করে দিলাম, চলে আসলো 2q মাইনাস pn/n। সুতরাং প্রথম পদ ইকুয়াল টু এত, এটা প্রমাণিত হয়ে গেল।
তোমরা যে কোনোভাবে অঙ্কটাকে প্রেজেন্ট করতে পারো। কন্ডিশন হচ্ছে যেসব কথা বলা থাকবে সেই সব কথাকে তোমরা অ্যাপ্লাই করবে, বেশ, আর কিছু নেই। আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরা সূত্রগুলি কিন্তু ক্লিয়ার রাখবে, কন্টিনিউয়াসলি অঙ্কগুলি দেখবে। 1 নাম্বার অঙ্ক না দেখে যদি 7 নাম্বার অঙ্ক দেখতে যাও তাহলে কিন্তু আমার কথার সঙ্গে তোমার জ্ঞানের যে বৃদ্ধি সেটা কিন্তু পারফেক্ট অ্যাডজাস্ট হবে না। তো তোমাকে কি করতে হবে, তোমাদেরকে কি করতে হবে যে কন্টিনিউয়াসলি অঙ্কগুলি দেখতে হবে। 1 নাম্বার অঙ্ক, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার অঙ্ক দেখতে হবে এরকম। মনে করো তুমি 7 নাম্বার অঙ্ক দেখছো, আমি কোনো একটা ব্যাপার অ্যাভয়েড করে যাব এই কারণেই, কারণ ওই কথাটা 2, 3, 4 নাম্বার অঙ্কে বারবার রিপিট করা হয়েছে। তাই আমি কি করব, তাই আমি 9 নাম্বার 8 নাম্বার অঙ্কে কি করব, ওই ব্যাপারটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করব। তো তোমরা যখন অঙ্ক শিখবে ক্লাস 11-এর জন্য বলছি, প্রথমে বেসিক কিছু শেখো, বেসিক শেখার পরে উদাহরণে 2-1টা অঙ্ক করো, তারপরে 4 নাম্বারে অঙ্ক তোমরা করা শুরু করো। 4 নাম্বার অঙ্ক যেহেতু ব্যাখ্যামূলক, সেখানে তোমরা বিস্তারিতভাবে শিখতে পারবে, এবং যখন তোমরা বিস্তারিতভাবে শিখতে পারবে তখনই তোমরা শর্ট কোশ্চেন শর্ট হিসাবে করতে পারবে। যদি আমি তোমাদেরকে প্রথমে শর্ট অঙ্ক করাইতে যাই তাহলে একটা শর্ট অংশ 1 পেজ হবে, অর্থাৎ তোমাদের সমস্ত যুক্তি দিতে হবে কেন এটা হচ্ছে, কেন এটা ওই রকম হচ্ছে। তোমরা কিন্তু প্রথমে অবশ্যই 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 থিওরি ক্লিয়ার করবে, বারবার লিখবে। প্রত্যেক দিন ভিডিও দেখার আগে সূত্রগুলি একবার লিখে নেবে নিজের বই থেকে। অবশ্যই নিজের বইকে গুরুত্ব দেবে, যে যেখান থেকে পড়ুক না কেন, যেখান থেকে যে টিচার যেভাবে বলুক না কেন, নিজের বইকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। এবার আমরা 9 নাম্বার অঙ্কটি শুরু করব, সিম্পল এবং স্যাম্পল, একদম ভালো অঙ্ক। এই অঙ্কটা যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের তো লাগবেই লাগবেই লাগবেই, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটবে, যারা ব্যাংক রেল চাকরি করতে চাও, যে কোনো হায়ার এডুকেশন মানে হায়ার অফিসার র্যাঙ্কের যেসব চাকরি আছে সেখানে যদি তোমরা পরীক্ষা দিতে চাও, এই ধরনের অঙ্ক থাকেই। দেখো 2, 3, 5, 9, 8, 15, 11 বা 21 ডট 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 বিভিন্নভাবে। আবার এখানে আরেকটা গন্ডগোল, দেখো 2n+1তম পদ, এই আর এক মুশকিল ব্যাপার। 2n+1তম পদ মানে হচ্ছে এখানে এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা পরে বুঝি এটা। এখান থেকে দেখো 2, 3, 5, 9 আবার 8 কমে যাচ্ছে, কীরকম হচ্ছে ব্যাপারটা। তাহলে আমাদের এখানে এমন করে, এখানে যেহেতু 2n+1 আছে তাহলে এই সিরিজটাকে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করে নেব। 2, 3, 5, 9, 8 ডট ডট ডট। আমি প্রথমে 2 লিখলাম, একটা বাদ দিয়ে 5 লিখলাম, একটা বাদ দিয়ে 8 লিখলাম, একটা বাদ দিয়ে 11 লিখলাম, ডট ডট করে লিখলাম, আর বাকি 3, 9, 15, 21 ডট ডট এখানে লিখলাম, তাই না? এবার হচ্ছে আমরা 2n+1টা কি সেটা আমরা শিখব। দেখো কি আছে, 2n+1, তোমরা n এর মান 10 পুট করো, দেখো কি আসে ব্যাপারটা। তাহলে 2 × 10 + 1 = 21, 10-এর জন্য 21 আসছে। আবার তোমরা 20 পুট করো, 20 পুট করলে কত আসবে, 2 × 20 + 1 = 41, তাই না? তাহলে দেখো আমরা কিভাবে সাজাতে পারি, এই যে n এর মান যখন 10 তখন 21 আসতেছে, তার মানে হচ্ছে 10 + 11, বোঝা গেল? যখন আমি 20 পুট করেছি তখন কত আসলো, তখন 20 × 21, তাই না? আমরা যে কোনো মানেই যখন পুট করব, হ্যাঁ, n এর মান যদি 1 পুট করি তাহলে দেখো কত আসে, 3 আসে। হ্যাঁ দেখো এখানে 1 পুট করো তাহলে কত আসবে, 2 × 2 = 3, তাহলে 1 + 2 = 3। মানে যে মানটা আমরা পুট করতেছি সেই মানটার সঙ্গে তার পরবর্তী মানটা যোগ করে দিলেই এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। তো এইটাকে আমরা কাজে লাগাবো। তাহলে যদি আমরা এটাকে 2n+1কে লিখতে পারি যে n+n+1 এরকমটা লিখতে পারি, তাই না? আমরা কি করলাম, প্রথমে n+1 লিখলাম, পরে n লিখলাম সুবিধার জন্য। এবার কেন এটা সামনে লিখলাম সেটা আমরা এবার আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলি যে এই মানটা কিন্তু সবসময় বেজোড়, এই যে মানটা সবসময় বেজোড়। দেখো এখানে কত এসেছে, 21, এখানে 41, এখানে 3, হ্যাঁ এখানে 3 আসলো। তোমরা যে মানেই পুট করো না কেন 5 বসাও, তাহলে 2 × 5 + 1 = কত, 10 + 1 = 11, মানে বেজোড় সংখ্যক। এবার বেজোড় সংখ্যক হওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের দেখতে হবে, তোমরা একটা উদাহরণ দাও যে 5টি সংখ্যা নিলাম, 1, 2, 3, 4, 5 বেজোড় সংখ্যক সংখ্যা নিলাম। যদি প্রথমটা বেজোড় হয়
তাহলে দেখো বেজোর একটা বেশি, 3টা, বেজোর 3টা, জোর হচ্ছে 2টা। আবার যদি তুমি 2 3 4 5 6 নাও, 5টাই নিলাম, প্রথমটা কি নিলাম জোর, তাহলে জোর দেখো 3টা, বেজোর হচ্ছে 2টা, অর্থাৎ প্রথম যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বেশি সংখ্যক থাকবে, একটা বেশি সংখ্যক থাকবে। বোঝা গেল কি না? তোমরা মনে করো একটা ছেলে, হ্যাঁ, একটা মেল, একটা ফিমেল, একটা মেল, একটা ফিমেল, তোমরা এইভাবে সাজাচ্ছ, তাহলে এখানে বেজোড় সংখ্যক আছে, কি আছে, বেজোড় সংখ্যক 11টা বা 12টা, সরি 13টা বা 23টা এরকম। তাহলে প্রথমে যদি তুমি মেল নাও, তাহলে একটা মেল কিন্তু লাস্টে ও কিন্তু মেল চলে আসবে, কারণ কি এই দুটো মিলে এক জোর, এই দুটো মিলে এক জোর, এই দুটো মিলে এক জোর, হ্যাঁ, জোর জোর করে কি বেজোড় থাকবে। আর যদি তোমরা প্রথমে ফিমেল নাও, তাহলে ফিমেল মেল এক জোর, ফিমেল মেল এক জোর, ফিমেল মেল এক জোর, তাহলে লাস্টে কিন্তু ফিমেলেই থাকবে, কারণ হচ্ছে বেজোড় সংখ্যক, তাই না? তো আমরা প্রথমে যে মানটি নেব, প্রথম যে এলিমেন্টটি নেব, সেই এলিমেন্টে এখানে এক বেশি হবে, অর্থাৎ n+1 হবে প্রথম পদটি এবং n হবে দ্বিতীয় পদ, অর্থাৎ সেকেন্ড টার্ম থেকে যেটা শুরু হবে সেটা হবে n সংখ্যক, এবং প্রথম টার্ম থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে n+1 সংখ্যক। এবার আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। যেহেতু দেখো 2 5 11 একটা বাদ একটা নিচ্ছি আমরা, তাহলে প্রথমে আমরা যে সিরিজে নিয়েছি সেখানে n+1 তম পদটি থাকবে, আর পরবর্তীতে যেখানে আমরা নিয়েছি সেটা থাকবে n তম পদ। এখানে কেন n+1 তম, কেন n তম, এটা কিন্তু অনেকেই গুলিয়ে 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 ফেলে, তাই আমি বলছি যে এখানে n+1 তম হবে, এখানে n তম হবে। কেন হবে? যেহেতু প্রথমটি আমরা এখানে নিয়েছি এবং লাস্ট টার্মটি এখানে যেহেতু বেজোড়, n+1 তম পদ অবশ্যই বেজোড়, তাহলে বেজোড় যখন হয় তাহলে এক জায়গায় একটা বেশি নিতে হবে, এক জায়গায় কম নিতে হবে, এখানে আমরা বেশি নেব, এই কারণে প্রথমে যেহেতু 2 আমরা এখানে নিয়েছি। এবার এটার যোগ করো, এটার যোগ করো, সিম্পল ক্যালকুলেশন তোমরা পেয়ে যাবে। দেখো প্রথম সিরিজের প্রথম পদ হচ্ছে এর মান 2, আর সাধারণ অন্তর কিন্তু 3, 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে যোগ করে দাও। এই যে এখানে n+1 পদ সংখ্যা কয়টি, n+1, এখানে কিন্তু n/2 হবে না, এই জায়গাটা কিন্তু গন্ডগোল হতে পারে, এখানে অনেকে n/2 লিখে দিতে পারে, কিন্তু না, পদ সংখ্যা বাই 2 ব্র্যাকেট 2 × 2 মানে 2a, এর মান 2, n+1 আমরা এখানে n-1 × 3 লিখি না, n-1 × d, এবার n এর জায়গায় কিন্তু n+1 হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, n এর জায়গায় n+1 হবে, -1 ক্যালকুলেশন করে এটা আমরা পেয়ে যাব। আর এখানে তো n তম পদই আছে, তাহলে সূত্র হিসেবেই বসবে n/2 2a, a এর মান কত, ফার্স্ট এলিমেন্ট কত বলো তো, অনলি 3, তো 3 এখানে বসবে, আর ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট 3 আর 9 হচ্ছে ডিফারেন্স 6, অনলি 6, তো এখানে n-1 × 6, বোঝা গেল? তো একদম সিম্পল ক্যালকুলেশন নিজের থেকে করতে থাকো, তাহলে চলে আসবে আমাদের 9n² + 7n + 4 = 2/2, এটাই অ্যান্সার। আশা করি বুঝেছো। এখন আমরা 10 নম্বর অঙ্কটি করব। 10 নম্বর অঙ্কটিতে দুটি পার্ট। প্রথম পার্টটিতে বলা আছে যে 91 এবং 259 এর মধ্যবর্তী কতগুলি যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম মানে জোড় সংখ্যা, এই যুগ্ম সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি। সিম্পল কেস, এই অঙ্কটা 2-3 ভাবে করা যায়, তো আমি প্রথমে কিভাবে করছি আমাকেই দেখে নিতে হবে। দেখো যে প্রথম অ্যান্সারটা আমি কিভাবে করলাম, ধরি 91 এবং 269 এর মধ্যবর্তী সংখ্যাগুলির প্রগতিতে n তম পদ হলো 258, তাই না? কেন 258 বললাম বলো তো, যেহেতু আমাদের বলছে যে যুগ্ম পদ, কি বলছে, যুগ্ম। এবার যেহেতু এখানে দেখো এখানে যুগ্ম সংখ্যা বলছে, তাহলে আমরা কিন্তু 259, এটা কত 259, আমরা এটা নিতে পারবো না, কারণ 259টা তো হচ্ছে বেজোড় সংখ্যা, তাই না? তাহলে ঠিক আগের সংখ্যাটা আমাদের 258টা নিতে হবে। তো আমরা কিন্তু দেখো এখানে 91 থেকে 92 হচ্ছে ফার্স্ট টার্ম, আর শেষ টার্ম হচ্ছে 258, আমরা কিন্তু নিজের থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি, কিন্তু এই অঙ্কটা আমি এইভাবে করব না, কারণ হচ্ছে আমাদের যদি বলে যে 5000 থেকে 50,000 পর্যন্ত এর মাঝখানে 253 গুণিতক নির্ণয় করো, তখন কিন্তু আমাদের কি করতে হবে বলো তো, তখন আমাদের থিওরি থেকে আসতে হবে,
2000 থেকে 5000-এর মাঝখানে 253 এর গুণিতক, সেটা তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না মুখে মুখে। এই অঙ্কটা কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করা যেতে পারে। এবার দেখো, ধরি 91 আর 259 মধ্যবর্তী সংখ্যাগুলির প্রগতির এনতম পদ হচ্ছে 258, কারণ এই সংখ্যাটা নিতে পারবো না, কারণ এটা তো বেজোড়, ঠিক তার আগের সংখ্যাটা নিলাম। আর প্রথম পদটা কিন্তু 91 নয়, প্রথম পদটা হচ্ছে 92, কারণ 91 নিজে কিন্তু বেজোড়, তাহলে 91 নিতে পারবো না, তার পরবর্তী 92 নিতে পারবো। তাহলে প্রথম পদ হচ্ছে 92, আমি এটা লিখলাম না, তোমরা জাস্ট বলে দিলাম যে প্রথম পদটি 92। আর বলো তো দুটি যুগ্ম পদের মধ্যে ডিফারেন্স কত? 12 আর 14-এর মধ্যে ডিফারেন্স 2, 26 আর 28-এর মধ্যে ডিফারেন্স 2, 100 আর 102-এর মধ্যে ডিফারেন্স 2। তাহলে মধ্যপদ হচ্ছে ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট, এদের এটার জন্য কি বলে, অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে 2। আমরা ক্যালকুলেশন করে এন এর মান এখানে পেয়ে যাব। এন এর মান আমরা কত পাবো? 84। প্রথম পদ জানি আমরা 92, কারণ হচ্ছে 91-এর থেকে বড়, 91-এর পরে, তা 92 আর 259-এর আগে, তাহলে 258। তাহলে ক্যালকুলেশন আমরা করে দিলাম। হ্যাঁ, এটা বলো তো কোন সূত্র অ্যাপ্লাই করলাম? এখানে কিন্তু অনলি দুইটাই সূত্র আমরা অ্যাপ্লাই করছি, একটা হচ্ছে এন তম পদ আর একটা এন তম পদের যোগফল। এখানে কিন্তু এন তম পদটি হচ্ছে এত, এটা কিন্তু আমি বারবার অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ আমি আগেই বলেছি বারবার আগের অঙ্কগুলিতে যে দুটি সূত্র, একটি সূত্র হচ্ছে এন তম পদ, আরেকটি সূত্র হচ্ছে এন তম পদের যোগফল। সূত্রগুলি বারবার লিখবে, তা না হলে কিন্তু আমি বা কোনো টিচার তোমাদের উদ্ধার করতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। এবার দেখো, এই 84টা পদের যোগফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথম পদ হচ্ছে 92 এবং পরবর্তী 84টি পদের 84 যুগ্ম সংখ্যা সমষ্টি কত হবে? এস 84। আমি এটা লিখে দিলাম, কারণ 84টি পদের যোগফল হচ্ছে, এটাকে সিম্বল হিসাবে আমি লিখে দিলাম, না লিখলেও ভালো, লিখলে আরও ভালো। তাহলে n/2, n মানে হচ্ছে পদ সংখ্যা বাই 2, 84/2, 2a, a মানে হচ্ছে প্রাথমিক এলিমেন্ট মানে প্রথম পদ 92, এবং পদ সংখ্যা হচ্ছে 84 - 1 × d, d মিনস হচ্ছে কি যেন আবার ভুলে গেলাম, d হচ্ছে সাধারণ অন্তর। হ্যাঁ, তো আমরা 2 বসিয়ে দিলাম এখানে। ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন করে আমাদের 14/7 আসলো। হ্যাঁ, ক্যালকুলেশনে যদি আমার ভুল হয়ে থাকে তোমরা কিন্তু নিজে থেকে ঠিক করে নেবে। ক্যালকুলেশন আমি গুরুত্ব দিচ্ছি না, আর যখন আমি ক্যালকুলেশন করি তখন বিভিন্ন মুডে থাকি, সে সময় ভুল হতেও পারে, তোমরা কিন্তু সেটা নিজের থেকে সামাল দেবে। এই ভিডিওতে এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।